আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম আজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি এখন বিদায় নিয়েছেন, ডক্টর ইনুস, শেখ হাসিনাকে প্রচন্ড ভয় পেতে, তাকে যদি ধরতে পারে তাহলে তার খবর আছে। তার আরো টেনশন হলো যে গ্রামীণ ব্যাংকের যে শাখা প্রশাখা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে, সেগুলোর নিরাপত্তা নিয়েও তিনি ভীষণ উদ্বিগ্ন। এবং শুধু আমরা অনেকেই জানি না, 1 বছরের বেশি সময় ধরে তারেক রহমানের সাথে লন্ডনে ভারতের একটি অংশের আলোচনা চলছিল, এবং ইংল্যান্ডে যিনি ইন্ডিয়ান হাই কমিশনার রয়েছেন তিনি এবং আরো কয়েকজন তারেক রহমানের সাথে একাধিক মিটিং করেছিলেন। পুরো বিষয়টা এতটাই গোপন রাখা হয়েছিল যে এটা আসলে বাইরে লিকই হয়নি। এই আলোচনা চলছিল 1 বছরের বেশি, এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি তারেক রহমান গত 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তার আগে কিন্তু তিনি আসেননি। ভারতের সাথে নেগোসিয়েশন করেই তারেক রহমান এসেছেন, কিন্তু নেগোসিয়েশনটা চলছিল 1 বছর, এটা আমরা জানতাম না। বিএনপির সাথে ভারতের ঘনিষ্ঠতা, তারেক রহমানের সাথে এই ঘনিষ্ঠতা, স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে শেখ হাসিনার দিক থেকে কি ভারত মুখ ফিরিয়ে নিচ্ছেন? আবার গতকাল কলকাতা থেকে একজন বললেন, দাদা শেখ হাসিনা নাকি লন্ডন চলে যাচ্ছেন। এরকম একটা কথাও বাতাসে ছড়াচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে চলে যাবেন। আবার কেউ কেউ বলছেন না, একদম যাবেন না, হয়তো দিন 10-এর জন্য ছোট বোন শেখ রেহানার বাড়িতে বেড়াতে যাবেন। আসলে কি অবস্থা? যারা টেনশন করছেন যে আওয়ামী লীগ থেকে ভারত মুখ ফিরিয়ে নিল কিনা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তা আগের যে কোনো সময়ের চাইতে বাড়িয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা বাইরে খুব একটা চলাফেরা করতেন না, তিনি তার নির্দিষ্ট জায়গাতেই থাকতেন। সেই জায়গাতেও এখন তিনি অনেকটা মুক্ত। তিনি চাইলে সরকারি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, তিনি চাইলে তার নির্দিষ্ট ডেরার বাইরে ঘুরতে যেতে পারবেন, এমনকি তিনি চাইলে এখন বিদেশেও যেতে পারবেন, এবং তিনি বিদেশে যাওয়ার সময় তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে। সুতরাং বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে ভারতের যে সম্পর্কই হোক, তাদের একটা নিজস্ব পলিসি আছে, বাট ইট ডাজেন্ট মিন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত করছে। আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে ভারতীয় কাউন্টার পার্টের নিয়মিত যোগাযোগ আছে, তাদের আলোচনা হয়, পলিসি লেভেলের বিভিন্ন আলোচনা তারা করে। সুতরাং এটি নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। এবার একটু আলাপ করি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমান। তিনি কিন্তু ছাত্র জীবনে বেশ মেধাবী ছিলেন, এবং তিনি দীর্ঘদিন আমেরিকায় জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই যে জুলাই আগস্টে রেজিম চেঞ্জ হলো, তখন কিন্তু তার বাংলাদেশে এসে পররাষ্ট্র উপদেষ্টা হবার কথা ছিল, কিন্তু সামহাও মিস্টার তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা হলে ডক্টর ইনুস তাকে নিয়ে আসেন এবং বলেন যে আপাতত রোহিঙ্গাদের যে বিষয় ছিল সেখানে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি যোগ দেন। কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে গিয়ে এবং এই মিয়ানমারের করিডোর, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে তিনি অচিরেই রিয়েলাইজ করেন যে রোহিঙ্গাদের ইস্যুটা এত দ্রুত সলভ হবে না, এবং তার যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার একটা খায়েশ ছিল, তিনি এবং তার কাউন্টার পার্ট ভারতের যে অজিত দোভাল, যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের, তো বাংলাদেশেও এই অজিত দোভালের সাথে যোগাযোগ বাড়াবার জন্য তিনি এনএসএ একটি পদ তৈরি করার জন্য অনুরোধ করলেন, এবং ডক্টর ইনুস তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করলেন। এবং তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার একটা ছোট্ট সমস্যা হয়ে গেল যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এটা ভালোভাবে নেননি। এ কারণে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের কিন্তু একটা দূরত্ব সবসময় ছিল। এখন ডক্টর খলিল যখন একটি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ পেলেন, তখন সেনা প্রধানের সাথে তার আগামী দিনের সম্পর্কটা কেমন হয় সেটা দেখার। যাই হোক, সব সময় ডক্টর খলিল চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হতে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজ করতে, এবং তিনি এখন বিশ্বাস করেন যে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে সেটা তিনি অত্যন্ত সফলতার সাথে পালন করবেন। এবং
যারা ডক্টর খলিল সম্পর্কে খোঁজ রাখেন যে তিনি আমেরিকার সাথে খুব ঘনিষ্ঠ এবং একই সাথে তিনি ভারতের সাথেও একটি সুসম্পর্ক বজায় রেখে চলেন। সো দুটো দেশই তাকে বিশ্বাস করে, দুটো দেশের আস্থায় তিনি আছেন এবং দুটো দেশের সমর্থন নিয়েই তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। কিন্তু এর একটা সমস্যা হলো, আমাদের বর্তমানে বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত আছে ব্রেন্ট ক্রিস্টেনসন, আবার ডক্টর খলিল, এরা এত বেশি আমেরিকা ঘেরা যে চীন এটাকে কিভাবে নেবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং চীন ডক্টর খলিলের দায়িত্ব পালনের পথে কতটা সহায়তা কিংবা কতটা প্রতিবন্ধকতা তৈরি করে সেটি আমাদের দেখার বিষয়। আরেকটা খুব ইন্টারেস্টিং খবর পেলাম আজকে একজন সদ্য বিদায়ী উপদেষ্টার কাছ থেকে, যে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ভীষণ ভয় পান এবং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়া, শেখ হাসিনাকে নানাভাবে হেয় করা, তার বিরুদ্ধে আইসিটিতে মৃত্যুদণ্ড দেওয়া, আওয়ামী লীগের কার্যক্রম এর উপরে নিষেধাজ্ঞা জারি করা, এই সব কিছুর অন্যতম উদ্যোক্তা ছিল ডক্টর ইউনূস। তার সবসময় একটাই ভয়, যদি শেখ হাসিনা কখনো ফিরে আসে তাহলে তাকে যদি ধরতে পারে তাহলে তার খবর আছে। তার আরো টেনশন হলো যে গ্রামীণ ব্যাংকের যে শাখা প্রশাখা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে, সেগুলোর নিরাপত্তা নিয়েও তিনি ভীষণ উদ্বিগ্ন। এবং শুধু ডক্টর ইউনূস না, উপদেষ্টা পরিষদের আরো 2-3 জন উপদেষ্টা ছিল যারা শেখ হাসিনাকে জমের মতো ভয় পান এবং কোনোভাবেই শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না, শেখ হাসিনা ফিরলে তাদের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে তারা অনেক ভীত ছিল। এই ভীতির কারণে যেটা হতো যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আওয়ামী লীগের একটা দূরত্ব তৈরি হয়েছিল, তারা সাহস পেত না। তারপরেও যতবার আওয়ামী লীগের সাথে যোগাযোগের একটা চেষ্টা করা হয়েছে, একটা ডিফিকাল্টিস ফেস করেছে যে আওয়ামী লীগের কার সাথে কখন যোগাযোগ করতে হবে, কিংবা আওয়ামী লীগের কাছে কোনো তথ্য চাইলে বা কোনো তথ্য প্রদান করলে সেটার ঠিকমতো উত্তর পাওয়া যেত না। অর্থাৎ আওয়ামী লীগের সাথে কমিউনিকেশনের একটা সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার তো চলে গেছে, এখন তো একটা সরকার বাংলাদেশে আছে, সেটা আমরা অবৈধ বলি যাই বলি, সেটা একটা বাস্তবতা। তো সেই সরকারের সাথে কোনো পর্যায়ে আওয়ামী লীগের যোগাযোগ হবে কিনা, কারা করবে কি করবে, এই বিষয়গুলো নিয়ে বোধহয় ভাববার সময় এসেছে। আর এই কথা যখন বলছি তখন আমরা সারা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জেলায় বা বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে এবং তারা সীমিত আকারে সেখানে কার্যক্রম শুরু করছে। কেন্দ্রীয়ভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল এই ইউনূস গং গত বছর। তো এখন তো এই নিষেধাজ্ঞাটা ওঠেনি, তারপরেও কেন আওয়ামী লীগ এভাবে কার্যালয় খুলছে একটু খবর নিয়ে জানলাম। বিশেষ করে সেই সব আসনে, যেসব আসনে বিএনপির এমপি জয়লাভ করেছে এবং সেই জয়লাভের পেছনে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের একটা বড় ভূমিকা ছিল, সেই সব জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবং তৃণমূল আওয়ামী লীগের এই জায়গাটা আমি বলবো যে এটা একটা গ্রেট স্যাক্রিফাইস, যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে বিএনপি কর্তৃক নিগৃহীত হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেককে হত্যা করা হয়েছে, তারপরেও এই সব কষ্ট বুকে চেপে তারা কিন্তু জামাত ঠেকানোর জন্য অনেক জায়গায় বিএনপিকে ভোট দিয়েছে। এবং সেই সব জায়গায় বিশেষ করে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া বা কার্যক্রমের ব্যাপারে তাদের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল আছে। এখন আসলে আওয়ামী লীগের উপরে ডিপেন্ড করছে তাদের যে শীর্ষ নেতৃত্ব আছে তারা কিভাবে কি নেগোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করবে এবং সেখানে কোনো বিদেশি শক্তি সহায়তা লাগবে কিনা এটা নিয়ে বোধহয় কাজ করবার সময় এসেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। বাংলাদেশে রজার খলিল বিতর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক বিতর্ক আর আলোচনা আর বিতর্কের জন্ম দিয়ে টেকনোক্রেট কোটায় বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ইউনূসের আমলে রাখাইন মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক প্রক্সি যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে অন্যতম প্রধান ইনিশিয়েটর হিসেবে এই খলিলুর রহমানের নাম ছিল আলোচনায়। এমনকি খোদ বিএনপির শীর্ষ নেতারাই তখন খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। সেখান থেকে তারেক রহমান আর মোহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডন বৈঠক থেকে খলিলুর রহমান ধীরে ধীরে হয়ে যান বিএনপির লোক।
যার কারণে মন্ত্রী হয়ে তিনি বলেছিলেন নিজের ইচ্ছায় তিনি মন্ত্রী হননি, তবে নিজের ইচ্ছায় মন্ত্রী না হলেও এখন নিজের ইচ্ছে মাফিক মন্ত্রিত্ব পদমর্যাদা বজায় রেখে দীর্ঘ ছুটিতে যেতে চান। গণমাধ্যমের খবর হলো খলিলুর রহমানের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের তাতে সায় আছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর কূটনৈতিক মহলে শুধু বিস্ময় নয়, কিছু প্রশ্ন উঠে এসেছে। প্রথমত, খলিলুর রহমানকে কেন ছুটিতে যেতে হবে, যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার পরও নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ এবং নজির দুটোই আছে। তাহলে কি এটি খলিলুর রহমানের নির্বাচনী প্রচারের জন্য স্ট্যান্ডবাজি, নাকি বিএনপিকে চাপে ফেলার কূটকৌশল? আবার মন্ত্রীদের এমন দীর্ঘমেয়াদী ছুটিতে যাওয়ার নজির নেই বলে সেজন্য এ সংক্রান্ত দুটি আইনে কোনো বিধানও নেই। খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি নির্বাচিত হলে কোন টার্মস এন্ড কন্ডিশনে 1 বছরের ছুটি সরকার মঞ্জুর করবে, তার জন্য কি সরকার নতুন করে আইন করবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। আরো প্রশ্ন আছে যে বিএনপি, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক কোন চাপে পড়ে খলিলুর রহমানের এমন নজিরবিহীন আবদার পূরণ করতে চান, যেমনটি তাকে পররাষ্ট্রমন্ত্রী করার পর খোদ বিএনপির মধ্যে প্রশ্ন উঠেছিল। আবার বিএনপিতে বেশি অভিজ্ঞ ও ঝানু পররাষ্ট্র বিশেষজ্ঞ থাকার পরও কেন খলিলুর রহমানের চাওয়া বিএনপিকে অক্ষরে অক্ষরে পালন করতে হচ্ছে? জাতিসংঘের মহাসচিবের প্রস্তাব আর আন্তর্জাতিক চাপে গত বছরের এপ্রিলে রাখাইন মানবিক করিডোর নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সুবিধা দেওয়ার জন্য এই রাখাইন করিডোর তখন সেনাবাহিনীর বিরোধিতার কারণে দেওয়া সম্ভব হয়নি ইউনূসের সরকারের পক্ষে। তখন দেশীয় আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা ছিল এই করিডোর দিলে বাংলাদেশ আঞ্চলিক ভূ রাজনীতিতে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধে জড়িয়ে পড়ত। আর এই করিডোর দেওয়ার পেছনে যার বিরুদ্ধে তখন সবচেয়ে বেশি অভিযোগ উঠেছিল তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মে মাসের শুরুতে সেনাবাহিনীর দরবার হলে অনুষ্ঠিত সভায় সেনাপ্রধান স্পষ্ট জানিয়েছিলেন এই ধরনের করিডোর দেয়া হবে না। তারপর থেকে বিএনপির শীর্ষ নেতৃত্ব খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে বক্তব্য দেওয়া শুরু করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে খলিলুর রহমানের বিদেশি নাগরিকত্ব আছে বলে অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেছিলেন। খলিলুর রহমান অবশ্য বিএনপি নেতাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তখন বলেছিলেন তাকে যদি বিদেশি নাগরিক বলা হয় তাহলে তারেক রহমানকেও বলতে হবে। 2025 সালের 24 মে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে লিখিতভাবেও খলিলুর রহমানের পদত্যাগের দাবি জানিয়েছিল বিএনপি। ওই লিখিত দাবিতে খলিলুর রহমান ছাড়াও 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ চেয়েছিল দলটি। কিন্তু মাত্র 20 দিনের মধ্যেই দেখা গিয়েছিল খলিলুর রহমানের কারিশমা দৃশ্যপটের চরম নাটকীয় পরিবর্তন ঘটেছিল। 13 জুন লন্ডনে তারেক রহমানের সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠকে খলিলুর রহমান ছিলেন সরকার পক্ষের স্পোকসম্যান। এমনকি মাত্র 20 দিন আগে যে খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী মোহাম্মদ ইউনূসের কাছে লিখিত দাবি নিয়ে গিয়েছিলেন, তিনি 13 জুন লন্ডনে খলিলুর রহমানের সাথে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বৈঠক করেছিলেন। খলিলুর রহমানের এমন কারিশমা নিয়ে বিস্ময়ের ঘোর আরো বেশি হয় যখন 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। তখন টেকনোক্রেট কোটায় খলিলুর রহমান হয়ে যান বিএনপির পূর্ণ পররাষ্ট্রমন্ত্রী। তারেক রহমানের এমন সিদ্ধান্তে ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যের মতো বিএনপির অনেক সিনিয়র নেতারাও দ্বন্দ্বে পড়ে যান, বিস্মিত হন। দায়িত্ব নিয়ে খলিলুর রহমান পাল্টা মন্তব্য ছুড়ে দেন, তিনি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হননি। তার এমন মন্তব্যের পর প্রশ্ন উঠেছিল তাহলে কার ইচ্ছায় তিনি মন্ত্রী হয়েছেন? বিশেষ করে অতীতে কখনোই কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা সরাসরি কোন নির্বাচিত সরকারের মন্ত্রী হননি। সেখানে বিএনপি একসময় যার পদত্যাগ চেয়েছিল, যার বিরুদ্ধে বিদেশি নাগরিকত্বের অভিযোগ এনেছিল, তাকে কেন তারেক রহমান নিজের ক্যাবিনেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দায়িত্ব দিলেন? তবে আড়ালে আবজালে তখন আলোচনা ছিল পশ্চিমা যে দেশটির চাপে রাখাইন করিডোর দিতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, সেই দেশটির চাপই শেষ পর্যন্ত তারেক রহমানের ক্যাবিনেটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জায়গা হয় খলিলুর রহমানের। পররাষ্ট্রমন্ত্রী হয়ে ইউনূসের আমলে যার সাথে অলিখিত দ্বন্দ্ব ছিল সেই তৌহিদ হোসেন থেকে খলিলুর রহমান ছিনিয়ে নেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন করার এখতিয়ার। জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যবিধির 30 নম্বর বিধি অনুযায়ী প্রতি বছর অঞ্চল ভিত্তিক পালাক্রম অনুসরণের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়।
2026 সালে জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদটি নির্ধারিত হয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে। এই অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ এই পদের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেছিল বিগত আওয়ামী লীগ আমলে। 2020 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এই পদে নির্বাচনের কথা জানিয়েছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে 81তম অধিবেশনের সভাপতির জন্য মনোনীত করা হয়। তবে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ও সাইপ্রাস ছাড়াও ফিলিস্তিনের প্রতিনিধি থাকায় ঢাকা কিছুটা ধীরে চলনীতি গ্রহণ করেছিল। গত বছরের 9 অক্টোবর তখনকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামী বছরের জুনে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির পদে নির্বাচনে বাংলাদেশ ও ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না। 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশের একক প্রার্থী হিসেবে মনোনীত করেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে সাইপ্রাস। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছে। 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলে খলিলুর রহমান হবেন এই গৌরব অর্জনকারী দ্বিতীয় বাংলাদেশী। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে, নতুন সরকার পররাষ্ট্র কৌশলের পক্ষে প্রচারের চেয়ে খলিলুর রহমান গত কয়েক মাসে নিজের প্রচারেই বেশি ব্যস্ত ছিলেন। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার অধীনে বাংলাদেশের জাতীয় স্বার্থকে কতটা প্রাধান্য দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকরা। কারণ পররাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বের শুরুর দিকের একটা বড় সময় জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনী প্রচারের কাজে বিদেশে কাটিয়েছেন। এই বিষয়টি কূটনীতিক এবং নীতি নির্ধারকদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিদেশ সফর করেছেন। এর মধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাসেলস এবং ইথিওপিয়া সফর উল্লেখযোগ্য। মরিশাস যাওয়ার পথে যাত্রা বিরতি দিয়ে তিনি নিউ দিল্লিতে তার প্রথম আনুষ্ঠানিক সফর করেন। সেখানে তিনি এপ্রিল মাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্স বা ভারত মহাসাগরের সম্মেলনে যোগ দেন। ওই সফরের সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এরপর বেজিং সফরের সময় খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, খলিলুর রহমানের এই দুটি সফরের পর জটিলতা কমার চেয়ে উল্টো আরো বেড়েছে। মে মাসে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে তার সময় একটা বড় অংশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের প্রচারের জন্য তিনি নিউ ইয়র্কে কাটিয়েছেন। 13 মে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থার সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনের প্রচারে বক্তব্য দেন। এই সময় তিনি লিখিত বক্তব্যে তার 6টি পরিকল্পনা প্রস্তাব তুলে ধরে নির্বাচিত হলে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তখন অনেকের ধারণা ছিল পূর্ণ সভাপতি বলতে যেটি বোঝায় সেটি হলো তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিবেন। কিন্তু টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, এক নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে 1 বছরের জন্য ছুটি নেবেন। গত 13 মে জাতিসংঘে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সংলাপে অ্যান্ডোরার এক প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেছেন। অ্যান্ডোরার প্রতিনিধি জানতে চেয়েছিলেন, সাধারণ পরিষদের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কি না। জবাবে খলিলুর রহমান বলেন, তিনি পদত্যাগ করবেন না। পররাষ্ট্রমন্ত্রী জানান, তার প্রধানমন্ত্রী এটি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছে যে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে এই পদটি গ্রহণের জন্য তাকে 1 বছরের রেহাই দেওয়া হবে। তিনি আরো বলেন, পদত্যাগে একমাত্র বিকল্প নাই, বরং তিনি ছুটিতেও যেতে পারেন। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, খলিলুর রহমানের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় তার এই ছুটির পরিকল্পনা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। তবে 1 বছরের ছুটির প্রস্তাব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকে অবাক করেছে, কারণ তারা এ ধরনের কোনো ব্যবস্থার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। দর্শক, খলিলুর রহমান একদিকে নিজের প্রচারে বলছেন তিনি পূর্ণকালীন সভাপতি হতে চান, আবার বলছেন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের ইচ্ছে নেই, বরং নজিরবিহীন ভাবে নিজের মতো করে ছুটিতে যেতে চান। আর সেটি তিনি বলছেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কথার বরাত দিয়ে। এখানে দুটো প্রশ্ন আসে। প্রথমত, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার জন্য কি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদ তাকে ছাড়তেই হবে? ইতিহাস বলছে অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই পদে থাকার নজির আছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি ছিলেন মালদ্বীপের আব্দুল্লাহ শহীদ। তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব সমানতালে পালন করেছিলেন। তাহলে খলিলুর রহমান কেন বলছেন পূর্ণকালীন সভাপতি হবেন কিংবা তিনি ১ বছরের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ছুটিতে যাবেন? নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করা সাবেক এক কূটনৈতিক বলছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বটি মূলত পূর্ণকালীন। সদস্য রাষ্ট্রগুলো সবসময় একজন পূর্ণকালীন সভাপতি আশা করে। এই পদের জন্য সাধারণত বিভিন্ন দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীদের বেশি মনোনীত করা হয়ে থাকে। তবে রানিং বা দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী হলে কেউ সভাপতি হতে পারবেন না। জাতিসংঘের সংবিধানে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একই সঙ্গে দুটি দায়িত্বই সমানভাবে পালন করেছিলেন, যদিও তাকে বেশিরভাগ সময় নিউ ইয়র্কেই কাটাতে হয়েছিল। সাবেক কূটনীতিকরা বলছেন খলিলুর রহমান এটাকে নির্বাচনী প্রচারের কৌশল হিসেবে ব্যবহার করছেন, কারণ তার যে প্রতিদ্বন্দ্বী তিনি বেশ শক্ত প্রতিপক্ষ। মার্কিন লবি বিরুদ্ধ পক্ষগুলো ভোট সাইপ্রাসের ওই প্রার্থীর পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশের সমর্থন আদায়ের জন্যই খলিলুর রহমান পূর্ণকালীন সভাপতি কিংবা ছুটিতে যাওয়ার গল্প তুলে ধরেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশে নজির এমনকি প্রত্যক্ষ কোনো বিধান না থাকা সত্ত্বেও কেন নির্বাচিত হলে খলিলুর রহমানকে ছুটি দিতে চান তারেক রহমান? বাংলাদেশের মন্ত্রীদের সুযোগ সুবিধা, বেতন ভাতা এবং অন্যান্য প্রাধিকার মূলত ১৯৭৩ সালের ৪ নম্বর আইন বা দ্য মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট 1973 দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই আইনটিতে মন্ত্রীদের জন্য কোনো সুনির্দিষ্ট ছুটির বিধান বা অর্জিত ছুটির হিসাব রাখার কোনো আইনি কাঠামো রাখা হয়নি। আবার বেসামরিক প্রশাসনের সাধারণ সরকারি কর্মচারীদের ছুটি মূলত পরিচালিত হয় প্রেসক্রাইবড লিভ রুলস 1959 দ্বারা। এই বিধিমালার ৩ নম্বর ধারা অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা অর্জিত ছুটির জন্য আবেদন করতে পারেন, যা সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা ক্ষেত্র বিশেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক পরিপত্র অনুযায়ী মঞ্জুর করা হয়। কিন্তু একজন মন্ত্রী যেহেতু কোন সিভিল সার্ভিসের অংশ নন, তাই তিনি এই নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯-এর অধীনে ছুটির আবেদন করতে পারেন না। আবার বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৮-৩ এবং অনুচ্ছেদ ৫৫-৫৬ অনুযায়ী দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের উপর ন্যস্ত থাকে। যদি কোনো মন্ত্রী শারীরিক অসুস্থতা বা ব্যক্তিগত কোনো অতি জরুরি কারণে দায়িত্ব পালনে সাময়িকভাবে অক্ষম হন, তবে আইনিভাবে তিনি সিভিল সার্ভিসের মতো ছুটি নেন না, বরং তিনি প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার অনুপস্থিতির সময়কালে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তখন সেই মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কোনো ক্যাবিনেট মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেন অথবা নিজের অধীনে ফিরিয়ে নেন। রাষ্ট্রপতি তখন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে একটি সরকারি গেজেট বা প্রজ্ঞাপন জারি করেন। মন্ত্রিপরিষদ বিভাগের একজন সাবেক সচিব বলেছেন, খলিলুর রহমানের ১ বছরের যে ছুটির কথা বলা হয়েছে সেটি শুধু নজিরবিহীনই নয়, ভবিষ্যতে এ নিয়ে ঝামেলা এড়ানোর জন্য বিধি চেঞ্জ করতে হবে, কারণ তার ছুটিতে যাওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো কি হবে তা পরিষ্কার নয়। যেমন ধরুন, তিনি নির্বাচিত হয়ে নিউ ইয়র্কে যান, সেক্ষেত্রে তিনি কি দেশে সরকারি বাসা রাখতে পারবেন? যদি মাঝে মাঝে দেশে আসেন, তাহলে কি তিনি মন্ত্রীর সুবিধাগুলো তখন ভোগ করতে পারবেন? এসব প্রশ্নের উত্তর আপাতত কোনো বিধিতে নেই। যদি খলিলুর রহমানের বক্তব্য সঠিক হয়েছে, তারেক রহমান তাকে ছুটিতে দেওয়ার কথা বলেছেন, তাহলে প্রশ্ন হলো বিএনপি কেন খলিলুর রহমানকে ছাড়তে চাইছে না কিংবা ছাড়তে পারছে না? খলিলুর রহমান যেভাবে চাইছেন সেটি কেন তারেক রহমানকে মেনে নিতে হচ্ছে? খলিলুর রহমান